আমার ছেলে 19 জুলাই মহাকালী ফ্লাইওভারের নিচে গুলিবিদ্ধ হয়। 20 জুলাই লাইফ সাপোর্টে আমার ছেলে শহীদ হয়। তারপরে আমি বিভিন্ন জায়গায় আমার ছেলের নামের জন্য এই যে তালিকার জন্য আমি গেছি, এবং কি এই যে তামিমের কাছে আমি অনেক দিন ধরে, আজকে 4-5 মাস হয়ে গেছে আমি এই কাগজটা জমা দিছি, কিন্তু আমরা জায়গায় জায়গায় এগুলা নিয়ে খুব ইয়াতে আছি, আমাদের কোনো কাজই হচ্ছে না। এখন নাকি গ্যাজেট বন্ধ, তো আমরা চাইতেছি যে আমাদের এই গ্যাজেটগুলো সবারই যেন হয়। আর আমরা এখনো অনেক ভুক্তভোগী। একটা মাত্র ছেলে ছিল, আর আমার একটা মাত্র ছেলেই ছিল। ঢাকা মেডিকেলে তখন পেয়ে তাকে দাফন কাফন করা হয়েছে। এই জানুয়ারির 21 তারিখে আমি এটা বুঝতে পারি নাই যে এমআইএস গেজেট নিয়ে আমি দাফন কাফন করিয়া, আমি কাঁচামালের ব্যবসা করি, আমি এই ব্যবসার দান্দায় আসছিলাম, কিন্তু আমি এটা বুঝি নাই। তাদের শুনতেছি যে এটা এমআইএস গেজেট হইতেছে, হ্যাঁ, তাদের যাই জানুয়ারির 21 তারিখে যাইয়া আমি আজিমপুর সিভিল সার্ভিসে যাইয়া কাগজ পাতি রেডি করিয়া আমি তামিম কাকার কাছে জমা দিছি। এখন তো এমআইএস হয় নাই, গেজেটও হয় নাই, খালি কয় যে এমআইএস বন্ধ, এমআইএস বন্ধ, কোনো আশা ভরসা এখন তো হয় নাই। আমার এই ছেলে কামাই রোজগার করে আমি খাইতাম, আমি অসুস্থ, ঠিক আছে, আমার আর একটা মেয়ে আছে, এই ছেলে বড় ছেলে, এই সংসারের দায়িত্ব ধরছিল, 21 বছর বয়স আসাল, ঠিক আছে। এই মনে করুন যে এখন আমার অনেক কষ্ট, ফ্যামিলির মধ্যে কষ্ট, আর আমি বহুত হয়রানি হয়েছি। এই দেশের জন্য আমাদের সন্তানেরা জীবন দিল, রক্ত দিল, এবং কি তার বিনিময়ে আমরা লাঞ্ছনা পাইতাছি। এই যে এত দৌড়াদৌড়ি এত কিছু করতেছে, তাতে আমাদের কোনো কিছু মিলতেছে না। বরং আমরা কোনো জায়গায় গেলে সেখানে আমরা আমাদের মানে সেই অফিসের গেটেই যাইতে পারি না, আমরা আমাদের দূর দূর করে তাড়ায় দেয়, অফিসের গেটের থেকে দূর দূর করে তাড়ায় দেয়। এখন আমার সন্তানের সবচেয়ে বড় কষ্ট হইলে কি জানেন, আজিমপুর 14টা কবর, 14টা কবরের মধ্যে 13টা কবর পাকা হয়ে গেছে। এখন পর্যন্ত আমার ছেলের কবরটা পাকা হয় নাই। আমি তো মা, যখন দেখি 13টা কবর পাকা হয়েছে, আমি মা যখন প্রতি শুক্রবারে যা দেখি যে আমার ছেলের কবরটা ওইভাবেই পড়ে রয়েছে, তখন আমার কতটা কষ্ট লাগে বলেন। আমাদের সন্তানেরা পরিবারের কথা চিন্তা করে নাই, মার কথা চিন্তা করে নাই, বোনের কথা চিন্তা করে নাই, দেশের কথা চিন্তা করছে, দেশের জনগণের কথা চিন্তা করছে, দেশের স্বৈরাচার মুক্ত করছে। এটার জন্য যে তার মা রাস্তাঘাটে যে মানুষের পায়ে ধরবো, এমপি মন্ত্রীদের ধারি খাইব। এখন দেখেন দীর্ঘ 2 বছরের মধ্যে এখন পর্যন্ত আমাদের শুধু মিথ্যা আশ্বাসই দিতেছে। না আমাদের এমআইএস হইলো, না আমাদের গ্যাজেট হইলো, না কোনো কিছু হইলো। সরকারি বেসরকারি কোনোভাবে আমরা আজ পর্যন্ত কোনো সহযোগিতা পাই নাই। তাই এখন আমরা একটা কথাই বলবো যে আমাদের পাশে এসে তারা যে কোনো ভাবে আমাদের এমআইএস গ্যাজেট যাতে কইরা দেয়, আমাদের সকল সুযোগ সুবিধা যেন তারা দেয়, ঠিক আছে? এটাই হচ্ছে আমার কথা। প্রায় 36টা হাসপাতাল, ঢাকা শহরের 36টা হাসপাতাল ঘুরি, এবং সেখানে যতগুলো আপনার জুলাই থেকে শুরু করে নিয়ে 5 আগস্ট পর্যন্ত, যে 15 জুলাই থেকে নিয়ে 5 আগস্ট পর্যন্ত যে মৃতের সংখ্যা ছিল, সেই সংখ্যাটা আমরা বের করি, এবং সেই সংখ্যা থেকে আমরা ছাত্র আন্দোলনের পক্ষে যারা শহীদ হয়েছে তাদেরকে বের করি। এটা অনেক বড় স্ট্রাগল ছিল, কঠিন সহজ কাজ ছিল না। এটা শেষ করার পরে আমাদের আহতদের তালিকাকরণের কর্মসূচি আসে। তো আমরা ওই তখন ঢাকা জেলার মধ্যে শহীদ হয়েছে এরকম 329 জনের তালিকা পেয়েছিলাম, যারা ছাত্র আন্দোলনের পক্ষে শহীদ হয়েছিলেন। এছাড়া আমরা অন্যান্য লিস্ট পেয়েছিলাম, যেগুলো আমাদের যাচাই বাছাই করতে অনেক কষ্ট করতে হয়েছে। আমাদের সাথে একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, একজন পুলিশ সুপার ছিল, ঢাকা জেলা প্রশাসক ছিল, আমরা ছাত্র প্রতিনিধি ছিলাম, আমরা এভাবে কাজটা করেছি। এরপর আমরা আহতদের তালিকাকরণ শুরু করি। এরপরে আমরা প্রায় 5,500 আহতকে যাচাই বাছাই করি, এবং শুধুমাত্র ছাত্র প্রতিনিধি, একজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং পুলিশ সুপারের সহায়তায়। তখন কিন্তু কোনো ধরনের ভোগান্তি, কোনো ধরনের হয়রানি হয় নাই। আমাদের এভাবে কার্যক্রম কিন্তু চলতেই ছিল। এভাবে আমরা প্রায় 14,085 জনের আহতদের তালিকা কিন্তু নিশ্চিত করে ফেলেছিলাম, কোনো ঝামেলা ছাড়া। পরবর্তীতে 2 ফেব্রুয়ারি তালিকাকরণ এবং এমআইএস করণটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পিছনের কি কারণ? বন্ধ হওয়ার পিছনে কারণ দেখানো হয় যে বিভিন্ন রাজনৈতিক দলের লোকজন প্রেশার দিয়ে, ডক্টরদেরকে দিয়ে এই তালিকা প্রসেসটা করতে চাচ্ছে। তারা চাপ দিয়ে আহত না, কিন্তু তাকেও আহত বানিয়ে তালিকা করার চেষ্টা করছে, যে কারণে সিদ্ধান্ত হয় যে আমরা আপাতত এমআইএসটা বন্ধ রাখবো। এই সিদ্ধান্ত নিতে নিতে 12 ফেব্রুয়ারি একেবারে কমপ্লিটলি এমআইএস এবং তালিকাকরণ বন্ধ হয়ে যায়।
কিন্তু সমস্যা তখনও গিয়ে দাঁড়ায়, কেননা অনেক আহত জুলাই যোদ্ধা ছিল যারা 6 মাস ধরে ট্রিটমেন্টেই ছিল। তাহলে তারা কি আহতের তালিকায় আসবে না? এবং যারা অনেকে আছে খোঁজ খবর নেওয়া হয় না, আমাদের তো ঠিকভাবে আপনার মিডিয়া কভারেজ করা হয় নাই যে আহত তালিকা করা হচ্ছে, তালিকা করার এই ফর্মালিটিস দেওয়া হয়েছে, তালিকা করার জন্য এরকম একটা ফর্ম দেওয়া হয়েছে, এই তথ্য নিতে হবে, এগুলো কিন্তু কোনোভাবেই আপনারা আজকেই জানতেছেন, কোনোভাবেই কিন্তু জানানো হয় নাই যে আপনারা এই জায়গাটাতে আসেন, এখানে আসলে আপনারা তালিকা করতে পারবেন, আপনাদের এরকম একটা ফর্ম পূরণ করতে হবে, আপনাদের এভাবে তথ্য দিতে হবে, এরা দায়িত্বে আছে, এরা কাজ করতেছে, এরকম কোনো কিছুই কিন্তু জানানো হয় নাই, যে কারণে কিন্তু আহতরা একটা বড় সংখ্যা তালিকা থেকে বাদ পড়ে যায়। পরবর্তীতে যখন প্রেসার শুরু হয় 12 ফেব্রুয়ারি থেকে, তখন আমরা আবার জেলা প্রশাসকের কার্যালয়ে জনাব তানভীর আহমেদ স্যারকে সভাপতি রেখে আমরা কিন্তু আবার একটা মিটিং করি। সেখানে সিদ্ধান্ত হয় এটাই যে কোনো আহত জুলাই যোদ্ধা তালিকার বাইরে থাকবে না। প্রত্যেকটা আহত জুলাই যোদ্ধা 100 জনের মধ্যে যদি একজন ভ্যালিড থাকে তাকে আমরা তালিকায় আনবো। পরবর্তীতে আমরা দরখাস্তগুলো নেওয়া শুরু করি। আমাদের জেলা প্রশাসক স্যার বলেন যে দরখাস্ত জমা হবে, এবং ঢাকার সিভিল সার্জন যিনি আছে ডক্টর জিল্লুর রহমান স্যার, তিনিও বলেন যে হ্যাঁ আমরা দরখাস্ত নিব, দরখাস্ত নেওয়ার পরে আমরা পরবর্তীতে আবার কমিটি করে এটা যাচাই বাছাই করবো এবং এমআই স্কুলে এগুলো আমরা তালিকাকরণ করব। এভাবে আপনার দরখাস্ত জমা হতে হতে মে মাস চলে আসে, জুন মাস চলে আসে, তালিকার সংখ্যা হয়ে যায় 2 থেকে 2,500। এই সবাই কিন্তু আহত জুলাই যোদ্ধারা তালিকা থেকে বাদ গিয়েছে। পরবর্তীতে আমাদের সিদ্ধান্ত হয় যে আমরা আবার একটা জেলা কমিটি গঠন করে আমরা এই তালিকাগুলো যাচাই বাছাই করে আমরা এদেরকে তালিকার মধ্যে নিয়ে আসব। আমরা 2 জুন থেকে 29 জুলাই পর্যন্ত এই তালিকা ভেরিফিকেশনের কাজ শুরু করে দিই, এবং এখানে প্রায় 2,500-এর মতন আহতদের তালিকা ছিল। আমরা সেই তালিকা ভেরিফিকেশন করতে গিয়ে আমাদের এমনও হয়েছে, এখানে আমাদেরকে হেল্প করেছে অনেকে, এই পিছনে যাদেরকে দাঁড়িয়ে দেখতেছেন এরাও কিন্তু আমাদেরকে এই তালিকা যাচাই বাছাইয়ের কাজে সাহায্য করেছে। তো আমরা সেই কমিটির মাধ্যমে কিন্তু অনেক সময় দেখা গেছে ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ে আমরা রাত 2টা-3টা পর্যন্ত এই তালিকা যাচাই বাছাইয়ের কাজ করেছি। এমনও হয়েছে সারাদিন না খেয়ে এই কাজ করতেছি। আমরা 20 জনের একটা প্রতিনিধি দল, আমাদের সাথে কয়েকজন পুলিশ সদস্য ছিল, কয়েকজন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ছিল, আর জেলা প্রশাসক ছিল। আমরা এভাবে কিন্তু তালিকা যাচাই বাছাই করেছি। এবং আপনারা জানেন না, 2 জুন থেকে নিয়ে 29 জুলাই পর্যন্ত আমাদেরকে মিনিমাম 8 থেকে 10 বার এই লং মার্চ কর্মসূচি দিতে হয়েছে শুধুমাত্র তালিকার জন্য। কেন এটা করতে হবে? আহত জুলাই যোদ্ধা যারা আছেন তাদের সম্মান কি এখন ওই অবস্থানে চলে গিয়েছে যে তাদেরকে আন্দোলন করে তাদেরকে তালিকাকরণ করতে হবে? এরকম তো কোনো কথাই ছিল না। এই সরকারের কি এরকম দায়িত্ব ছিল? কোনোই কথা ছিল না। পরবর্তীতে দেখেন আমরা কিন্তু অনেক স্ট্রাগল করে সেই 2,500-এর মধ্যে থেকে আমরা যাচাই বাছাই করলাম, এবং প্রত্যেকটি জেলায় কিন্তু আমরা সেই তালিকাগুলো পাঠিয়ে দিলাম যে ঢাকার মধ্যে যারা আহত হয়েছে তাদের তথ্য পাওয়া গিয়েছে, আপনারা জেলা প্রশাসকের দায়িত্ব এটাকে পূর্ণ যাচাই বাছাই করে মন্ত্রণালয়ে পাঠাবেন, এটা এমআইএস গ্যাজেট হবে। এভাবে আমরা ঢাকার মধ্যে আহত হয়েছে এরকম পেয়েছি প্রায় 1200 দরখাস্ত। তার মধ্যে যাচাই বাছাই করে আমরা মন্ত্রণালয়ে পাঠিয়েছি 942 জনের তালিকা। এই 942 জনের মধ্যে ঢাকার স্থায়ী বাসিন্দা আছে 392 জন। হ্যাঁ, এই 392 জনের তালিকা পাঠিয়েছে আজ থেকে 3 মাস আগে। আমরা জেলা প্রশাসক থেকে চিঠি করে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। এই 3 মাস পরে, এই 3 মাস ধরে তারা শুধু বলতেছে আজকে হবে, কালকে হবে, পরশু হবে, এরকম করে তারা হয়রানি করতেছে। হয়রানি করতে করতে একটা পর্যায়ে যখন আহতরা একেবারেই আর দেয়ালে পিঠ থেকে গেছে, আর পারে না, তখন তারা কিন্তু মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ে গিয়ে শান্তিপূর্ণ অবস্থা